আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো। তো স্বাগতম সবাইকে। আজকে হালকেনস্টাইনের পক্ষ থেকে আমরা এইচএসসি সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপার এইচএসসি একাডেমিকের যে কোর্সটি সেটি নিয়ে এসেছি এবং আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে প্রিপোজিশনের উপরে। ঠিক আছে, তো প্রিপোজিশন কি এটি নিয়ে আমরা অত একটি জোর দেই না, কারণ আমরা ভাবি যে এটা থেকে আবার কিভাবে কোশ্চেন আসবে বা কিভাবে আমরা এই করবো সেটির উপরে আমরা অত একটি ফোকাস দেই না। কিন্তু এইচএসসি বলো কিংবা এইচএসসি পরবর্তী এডমিশন, চাকরি, প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই প্রিপোজিশন আমাদের জন্য অতীব জরুরি একটি বিষয়। কারণ কি, যেমন দেখো, তুমি প্রিপোজিশন বলতে বুঝো যে আসলে প্রিপোজিশন তো ওই রকম কিছু না, যেমন টু এটা কি, এটা একটা প্রিপোজিশন, বা উইথ এটা একটা প্রিপোজিশন। ঠিক আছে, কিন্তু আমাদের তো কোশ্চেন এইভাবে আসে না যে বলো তো টু এটা কি পার্টস অফ স্পিচ, উইথ এটা কোন পার্টস অফ স্পিচ। তোমাকে কি বলবে, তোমাকে বলবে রিগার্ডিং দ্য ট্রুথ, এটা বলবে। এটা বলবে যে এই রিগার্ডিংটা কি, এটা এই সেন্টেন্সে কি হিসাবে ব্যবহৃত হয়েছে। তখন তুমি আরই পারবা না, তখন তুমি ভাববা যে এটা তো সাবজেক্ট হিসেবে বসছে, আচ্ছা এটা মনে হয় তাহলে এটা সাবজেক্ট। ঠিক আছে, এটা হয়তো বা তাহলে সাবজেক্ট, যেহেতু নাউন হয় তার মানে এটা নাও, কিন্তু তুমি বুঝবেই না যে এটা আসলে এই রিগার্ডিংটা আসলে ব্যবহৃত হয়েছে অ্যাবাউট হিসাবে। ঠিক আছে, কিংবা ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে এই যে তোমার অ্যাক্রস, ঠিক আছে, অ্যাক্রস এটা কোন ধরনের নাও, এটা কোন ধরনের প্রিপোজিশন, এটা কি কম্পাউন্ড প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, সিঙ্গেল প্রিপোজিশন, নাকি এটা কি ধরনের প্রিপোজিশন। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসে। কিংবা ধরো তোমাকে বললো তোমাকে উইথ আ ভিউ টু, এটা বলো তো এটা কোন ফ্রেজ। ঠিক আছে, বললো যে এটা কোন ফ্রেজ, বা ধরো বললো যে এই প্রিপোজিশনাল ফ্রেজটার যে এটা প্রিপোজিশন ফ্রেজ কেন, বা ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে এই উইথ এ ভিউ টু, ঠিক আছে, এটার পরে কি হয়। এই যে তোমার বিষয়গুলা, এইগুলো কিন্তু সবকিছুই আমাদের প্রিপোজিশন রিলেটেড। এখন এইগুলো কিন্তু আমাদের জানার জন্য তোমার এই প্রিপোজিশন সম্পূর্ণ বিষয়টা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা আসলে যাই যে আসলে প্রিপোজিশনটা কি। প্রি অর্থ কি, প্রি অর্থ হচ্ছে আগে, আর পজিশন মানে অবস্থান। তার মানে যেই জিনিসটা আগে অবস্থান করে সেটা প্রিপোজিশন। এখন কার আগে অবস্থান করে, নাউনের আগে, প্রনাউনের আগে, নাকি প্রিপোজিশনের আগে, নাকি কনজাংশনের আগে, নাকি অ্যাডভার্ব, ভার্ব, কার আগে বসে এটা, এটা বসে মূলত হচ্ছে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট কি, নাউন ইকুইভ্যালেন্ট হচ্ছে যেগুলো মূলত নাউন না কিন্তু নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, সেই ধরনের বিষয়গুলো হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। অর্থাৎ নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে যে ওয়ার্ডটা অবস্থান করে সেটাকে কি বলে, সেটাকে বলে প্রিপোজিশন। ঠিক আছে, তারপর দেখো, যদি আমরা বলি যে আসলে প্রিপোজিশন কার্যকারিতার ভিত্তিতে কয় ধরনের। ঠিক আছে, আমরা তো জানি যে প্রিপোজিশন শুধু এইটাই জানি, কিন্তু প্রিপোজিশন আসলে কয় ধরনের। আমরা মূলত প্রিপোজিশন বলতে এই সিম্পল প্রিপোজিশনটাকেই চিনে থাকি। এখন দেখো, সিম্পল প্রিপোজিশন আছে, ডাবল প্রিপোজিশন আছে, কম্পাউন্ড প্রিপোজিশন আছে, ফ্রেজ আছে, পার্টিসিপল আছে, ডিসগাইজ প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশনগুলো আসলে কি, প্রথমে দেখো বলা হচ্ছে সিম্পল প্রিপোজিশন কোনগুলো। সিম্পল প্রিপোজিশন হচ্ছে তোমার মূলত সিঙ্গুলার ওয়ার্ডের যে প্রিপোজিশন সেগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। ঠিক আছে, যেমন ধরো এই ক্ষেত্রে বলতে পারো এট, অন, বাই, ফ্রম, উইথ, আফটার, অফ। এগুলো মূলত একটি সিঙ্গেল ওয়ার্ড দিয়ে প্রিপোজিশন গঠিত হয়। মূলত আমরা প্রিপোজিশন হিসেবে এগুলোকেই চিনে থাকি। কিন্তু আমরা যদি আরেকটু ডিপে আসি তাহলে আমরা দেখতে পারবো ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন কি, যখন দুটি, আমরা বুঝতে পারি যে ডাবল মানে দুটি প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন একত্রে যুক্ত হয়ে একটা প্রিপোজিশনের মতো কাজ করে বা মতো ব্যবহৃত হয়, তখন সেটিকে কি বলে, ডাবল প্রিপোজিশন বলে। যেমন ধরো ইন এবং টু যুক্ত হয়ে ইনটু, উইথ এবং ইন যুক্ত হয়ে উইদিন, আউট এবং অফ যুক্ত হয়ে আউট অফ। এই যে দুইটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হলো এবং এর ফলে যে একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হলো, একটি সিঙ্গেল প্রিপোজিশনের মতো, তখন সেটিকে বলা হচ্ছে ডাবল প্রিপোজিশন। তারপর ধরো এই ক্ষেত্রে আসলো কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কি, কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যেমন ধরো এই ক্ষেত্রে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন চিনার কিছু উপায় আছে। যেমন ধরো অন এর স্থলে কি হয়, যেমন হয় আমাদের এ, কিংবা বাইয়ের স্থলে হয় বি বা বিই জে বি। ঠিক আছে, কিভাবে ধরো অ্যাক্রস, অন এবং ক্রস, এই অনের পরিবর্তে কি ব্যবহৃত হয় এ, এবং ক্রসটা ক্রস। এই যে ধরো যেই সব জায়গায়
অন বা বাই রূপান্তরিত হয়ে যেই ইগুলা হয় এবং যেগুলো মূলত নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পুরো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয়, ঠিক আছে। মানে কি, যেমন ধরো অ্যাক্রস বা ক্রস। ক্রস কি, ক্রস মানে হলো তোমার, ক্রস অর্থ কি, ক্রস অর্থ হলো পার করা, পার করা। এটা কি, এটা হচ্ছে একটা ভার্ব। এটার সাথে কি যুক্ত হলো, এটার সাথে যুক্ত হলো অন নামক প্রিপোজিশন। এই যে অন এর সাথে যে ভার্ব যুক্ত হয়ে যে অ্যাক্রস প্রিপোজিশনটা যুক্ত হলো, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন, ঠিক আছে। তারপর ধরো তোমার এই ক্ষেত্রে আরেকটা যদি আমরা দেখি, দেখো এই ক্ষেত্রে আছে তোমার অ্যাবাউট, অন বাই আউট। এই ক্ষেত্রে কি কি আছে দেখো, অন আছে প্রিপোজিশন, বাই আছে প্রিপোজিশন, আউট এই ক্ষেত্রে প্রিপোজিশন। তিনটা প্রিপোজিশন, তার মানে দুইয়ের অধিক প্রিপোজিশন যুক্ত হয়েও কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন হয়। কারণ কি জানি আমরা, যখন দুইটা প্রিপোজিশন থাকে তখন সেটা ডাবল প্রিপোজিশন, আর দুইয়ের অধিক হলে সেটা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। তারপর দেখো বি এর সাথে বাইয়ের সাথে হিম যুক্ত হলো, বা বি ফোর এর সাথে ফোর যুক্ত হলো, অ্যাবভ, ঠিক আছে। অন বাই আপ, বিলো, ঠিক আছে। এই যে বাই লো, লো, ঠিক আছে। এইভাবে ভার্বের সাথে কিংবা অ্যাডজেক্টিভের সাথে কিংবা অ্যাডভার্বের সাথে যদি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয় সেগুলিকে বলা হচ্ছে, আমরা কি বলছি, কম্পাউন্ড প্রিপোজিশন। বা যদি কোনো প্রিপোজিশন দুইয়ের অধিক মানে 3, 4, 5টা সিম্পল প্রিপোজিশন দিয়ে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলছি। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন কি। ফ্রেজ প্রিপোজিশন হচ্ছে, ফ্রেজ বলতে কি বোঝায়, যেই জায়গায় একাধিক ওয়ার্ড থাকে, ঠিক আছে। তো একাধিক ওয়ার্ড হয়ে যদি একটি নাউনের কাজ করে তাহলে তখন সেটিকে আমরা বলবো, একাধিক তোমার ওয়ার্ড যুক্ত হয়ে যদি একটি প্রিপোজিশনের কাজ করে তাহলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। যদি সেটা নাউনের কাজ করে তাহলে নাউন ফ্রেজ, যদি ভার্বের কাজ করে ভার্বের ফ্রেজ, ঠিক আছে। অর্থাৎ ফ্রেজটা যেই কাজ করবে সেটা হচ্ছে তোমার তোমার সেই ফ্রেজ, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে অন অ্যাকাউন্ট অফ, ঠিক আছে। আর প্রিপোজিশনাল ফ্রেজ চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে, এটা শুরুতে প্রিপোজিশন থাকবে, শেষেও প্রিপোজিশন থাকবে। অন অ্যাকাউন্ট অফ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, ইন ফ্রন্ট অফ, ইনস্টিড অফ বা লুক ফর, ঠিক আছে। এই ধরনের এগুলাকে বলা হচ্ছে কি আমাদের ফ্রেজাল প্রিপোজিশন বলা হচ্ছে বা প্রিপোজিশনাল ফ্রেজ বলা হচ্ছে। তারপর দেখো বলা হচ্ছে দ্য পার্টিসিপল ফ্রেজ কি। আমরা জানি যে পার্টিসিপল কয় ধরনের, 3 ধরনের। কি কি আছে, প্রেজেন্ট আছে, পাস্ট আছে এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপল আছে। বাট এর মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হতো। যেমন তোমাদের আমি শুরুতে একটা ওয়ার্ড দিয়েছিলাম যে রিগার্ডিং দ্য ট্রুথ, ঠিক আছে। আমি যদি বলি যে আই নো রিগার্ডিং দ্য বয়, আই নো রিগার্ডিং দ্য বয়। এখন এই যে রিগার্ডিং, এটা আসলে কি হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা দেখো এই যে অ্যাবাউট। অ্যাবাউট কি, অ্যাবাউট হচ্ছে একটি প্রিপোজিশন। তার মানে এটি কি, এই রিগার্ডিংটা আসলে কি, এটি একটি প্রিপোজিশন। তার মানে কি, আই নো অ্যাবাউট দ্য বয়, আমি ওই বালকটি সম্পর্কে জানি, বা আই নো রিগার্ডিং দ্য বয়, আমি ওই বালকটি সম্পর্কে জানি। এই যে বিষয়টা, এটা কি, এটা হচ্ছে আমাদের তোমার প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে কি, এই প্রিপোজিশনটাকে তখন কি বলা হবে, পার্টিসিপল প্রিপোজিশন। তারপর দেখো 6 বলা হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড মানে কি, ডিসগাইজড মানে হলো তোমার ছদ্মবেশী, ছদ্মবেশী, বা আরেকটা ওয়ার্ড বলা হয় সুডো, সুডো, ঠিক আছে। এই যে সুডো, এখন দেখো কোন কোন ক্ষেত্রে অন, এট, অফ, পার এর পরিবর্তে এ ও ব্যবহৃত হয়। কিভাবে দেখো, যেমন দেখো ইট ইজ 6 o'clock, তার মানে কি এই ও দ্বারা কি বোঝানো হচ্ছে, অফ। ইট ইজ 6 o'clock মানে ক্লকের মধ্যে এখন 6 বেজে আছে। বা হি ওয়েন্ট এ হান্টিং, হি ওয়েন্ট, এই যে এটা আসলে কি, এটা হচ্ছে অন। বা হি কামস হেয়ার থ্রাইস আ উইক, ঠিক আছে। হি কামস থ্রাইস ইন আ উইক, ঠিক আছে, ইন উইক। এই যে বিষয়গুলো যখন তোমার তোমার হিসাবে ব্যবহৃত হবে, এ বা ও ভেঙে ভেঙে ব্যবহৃত হবে, তখন কি হবে, এগুলোকে ডিসগাইজড প্রিপোজিশন বলা হয়। তারপর দেখো তোমার ডিটাচড প্রিপোজিশন। ডিটাচড প্রিপোজিশন কি, দেখো তোমার ডিটাচড প্রিপোজিশন হলো তোমার রিলেটিভ প্রোনাউনের সাথে যে প্রিপোজিশনগুলো ব্যবহার হওয়ার কথা কিন্তু ওগুলো রিলেটিভ প্রোনাউনের সাথে ব্যবহৃত না হয়ে আলাদা ব্যবহৃত হচ্ছে, আমরা বুঝিনি, তাই না। এখন দেখো আমরা যদি করি, যেমন দেখো হোয়ার হি হ্যাজ বিন,
হোয়ার হি হ্যাজ কাম ফ্রম, বা হোয়াট ইজ যশোর ফেমাস ফর, বা হোয়াট আর ইউ লুকিং ফর। এগুলা কিভাবে ডিটাচ প্রিপোজিশন। আমি ধরো এই ক্ষেত্রে হোয়ার কথা ছিল ফ্রম, ফ্রম হোয়ার হি হ্যাজ কাম এটা নাই, ধরো এই ক্ষেত্রে বললো ফর হোয়াট ইজ যশোর ফেমাস, বা এই ক্ষেত্রে বললো যে ফর হোয়াট আর ইউ লুকিং। এটা কিন্তু এইভাবে হওয়ার কথা ছিল, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সাথে ব্যবহৃত হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো আমরা ডিটাচ করে মানে আলাদা করে ব্যবহার করছি শেষে, আলাদা করে ব্যবহার করছি শেষে শেষে এগুলাকে বলা হচ্ছে কি ডিটাচড প্রিপোজিশন। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে the same word may be adverb or preposition। তার মানে কি কিছু কিছু ওয়ার্ড যেগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে কিংবা প্রিপোজিশন হিসেবে বা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড কখনো অ্যাডভার্ব কখনো প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়, ব্যবহারের ভিন্নতার জন্য মূলত, যেমন এদের পার্থক্য হয়ে থাকে। এরা যখন অবজেক্ট গ্রহণ করে কি হয়, যখন তোমার অবজেক্ট গ্রহণ করে তখন এদেরকে প্রিপোজিশন বলে, আর অবজেক্ট গ্রহণ না করলে কি বলে, এগুলোকে প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাদেরকে কি বলে, অ্যাডভার্ব বলে। ঠিক আছে, মানে প্রিপোজিশন সোজা কথায় তোমার সোজা কথায় তোমার প্রিপোজিশন হয় কখন, যখন এরপরে তোমার অবজেক্ট থাকে, আর অবজেক্ট না থাকলে সেক্ষেত্রে কি হয়, অ্যাডভার্ব হয়। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে মূলত আমরা যদি দেখি, দেখো আপের ক্ষেত্রে কিভাবে হলো এটা, যেমন দেখো হি ওয়েন্ট আপ, এই যে আপ এটা কিন্তু নরমালি প্রিপোজিশন, কিন্তু এই ওয়ার্ডের ক্ষেত্রে যদি বলে যে এই ওয়ার্ডের মধ্যে এই আপটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, তখন কিন্তু তোমাদের বলতে হবে যে এটা আসলে আমাদের অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, একইভাবে যদি আবার এই সেন্টেন্সে বলে জেরি ওয়েন্ট আপ দ্য হিল, এই যে আপের পরে দেখো একটি আছে অবজেক্ট আছে, এটা কার অবজেক্ট, এটা হচ্ছে তোমার এই প্রিপোজিশনের অবজেক্ট, এটা কিন্তু এই সেন্টেন্সের অবজেক্ট না। ঠিক আছে, দেখো হি ওয়েন্ট আপ দ্য হিল, তার মানে এই প্রিপোজিশনের অবজেক্ট আছে, তার মানে এই আপটা কি, এটা হচ্ছে তোমার প্রিপোজিশন। আই সেট ডাউন, কোনো শেষে কোনো অবজেক্ট নাই, তার মানে এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এ ডাউন হার ফেস, হি টিয়ার্স রেন ডাউন হার ফেস, এটা কি হবে, এটা হবে তোমার প্রিপোজিশন। আই ওয়াকড অন, এ অনের পরে কোনো অবজেক্ট নেই, তার মানে কি, এটা হবে অ্যাডভার্ব। আর হি পুট দ্য বুক অন দ্য টেবল, কোথায় রাখলো, টেবিলের উপরে রাখলো, এই যে অনের পরে তোমার অবজেক্ট আছে, অনের অবজেক্ট আছে, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার প্রিপোজিশন। এই জাতীয় আরো কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন কি আছে, অ্যাবভ আছে, অ্যাবাউট আছে, অ্যাক্রস আছে। ঠিক আছে, অ্যালং, বিফোর, বিহাইন্ড, বিলো, বিসাইডস, বাই, ইন, নিয়ার, অফ। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে দেন ও বাট। ঠিক আছে, এই দুইটা কিন্তু মূলত কনজাংশন হিসাবে ব্যবহৃত হইতে পারে, আবার কিভাবে ব্যবহৃত হইতে পারে, আবার তোমার প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হইতে পারে। কিভাবে যদি আমরা দেখি, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে দেন সাধারণত কি হিসাবে ব্যবহৃত হয়, দেন মূলত তুলনা হিসাবে ব্যবহৃত হয়, যেমন আই এম ওল্ডার দেন তোমার আই এম ওল্ডার দেন হার, এই তুলনা হিসাবে যখন ব্যবহৃত হয় তখন কি হয়, তোমার এটা প্রিপোজিশন হয়। যেমন দেখো কিভাবে, আই এম ওল্ডার দেন হার, বা বললো যে নোবডি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন বেটার দেন হিম। ঠিক আছে, আই এম ওল্ডার টু হার। ঠিক আছে, তা বা এক্ষেত্রে দেখো বললো নান বাট দ্য ভার্চুয়াস আর ব্লেসড, নান এই ক্ষেত্রে বাটটা ব্যবহৃত হয়েছে উইদাউট। ঠিক আছে, নান উইদাউট দ্য ভার্চুয়াস আর ব্লেসড। ঠিক আছে, তো দেখো তারপর আমাদের বলছে যে প্রিপোজিশন উইথ ভার্বস, যে ভার্বের সাথে প্রিপোজিশন কিভাবে যুক্ত হয়। ঠিক আছে, আমরা কিন্তু দেখি যে তোমার ভার্বের পূর্বেও কিন্তু তোমার প্রিপোজিশন যুক্ত হইতে পারে, যেমন দেখো তোমার হয়ে নতুন একটি ভার্ব যুক্ত করতে পারে, যেমন লুকের পূর্বে ওভার যুক্ত হয়ে ওভারলুক একটি ভার্ব তৈরি করলো, বা রাইডের পূর্বে ওভার রাইড, ড্রাফটের পূর্বে ওভার ড্রাফট, ডিউ এর সাথেও একই, ডোজের সাথেও একই। আবার দেখো স্ট্যান্ডের পূর্বে ব্যবহৃত হলো তোমার উইথ স্ট্যান্ড একটা ভার্ব, বা হোল্ডের পূর্বে উইথ দিয়ে উইথ হোল্ড, ড্র এর ক্ষেত্রেও একই, হোল্ডের আগে দেখো আপ যুক্ত হয়ে আপ হোল্ড, টার্নের ক্ষেত্রেও একই। কিন্তু দেখো আবার অধিকাংশ ক্ষেত্রে কি হয়, প্রিপোজিশন ভার্বের পরে বসে স্বতন্ত্রভাবে অবস্থান করে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন হি হ্যাঙ্কার্স আফটার মানি, সে মানির বা টাকার পিছনে দৌড়ায়, বা ধরো আই লুক আপন হিম, আমি তার কে দেখেছি অ্যাজ মাই ব্রাদার, আমার ভাই হিসাবে। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে পরবর্তীতে যদি আমরা দেখি অবজেক্টস টু প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের অবজেক্ট আসলে কি।
দেখো সাধারণত প্রিপোজিশনের অবজেক্ট কি হিসাবে থাকে তোমার নাউন বা প্রোনাউন হয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার অ্যাডভার্ব অফ প্লেস বা অ্যাডভার্ব অফ টাইম হয়ে থাকে বা অ্যাডভার্ব অফ তোমার হয়ে থাকে, ঠিক আছে। যেমন দেখো হি উইল হ্যাভ রিচড হোম বাই বাস, তো এই ক্ষেত্রে কি আসলো দেখো বাই, এই ক্ষেত্রে কি আসলো তোমার তোমার প্লেসের বিষয়টা বোঝানো হলো। বা তোমার দেখো এই ক্ষেত্রে হাউ ফার ইন ঢাকা ফ্রম খুলনা, খুলনা দ্বারা এই ক্ষেত্রে মূলত তোমার অ্যাডভার্ব অফ প্লেসকে বোঝানো হলো, ঠিক আছে। তারপর দেখো তোমার এই ক্ষেত্রে বলা হচ্ছে কখনো কখনো প্রিপোজিশন কোনো অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা কোনো ক্লজকেও অবজেক্ট হিসাবে গ্রহণ করতে পারে। যেমন দেখো এ সাউন্ড অফ প্রাই কাম আউট ফ্রম দ্য হার্ট, এই ক্ষেত্রে কি হিসাবে বসলো দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে বসলো। বা দেখো দেয়ার ইজ নো ট্রুথ ইন হোয়াট ইউ সে, অবজেক্ট হিসাবে বসলো, ঠিক আছে। তারপর দেখো বললো রিলেটিভ প্রোনাউন প্রিপোজিশনের অবজেক্ট হলে তা উজ্জ থাকে। তার মানে কি দেখো রিলেটিভ প্রোনাউন যদি প্রিপোজিশনের অবজেক্ট হয়, ঠিক আছে। দেখো এক্ষেত্রে দিস ইজ দ্য অরফান, তোমার এই ক্ষেত্রে কিন্তু তোমার হওয়ার কথা ছিল উই কল্ড ফর, এই ক্ষেত্রে ফরটা শেষে আসলো ডিটাচড হিসেবে বসলো, এটা হওয়ার কথা ছিল কি দিস ইজ দ্য অরফান ফর হুম, ঠিক আছে। যেহেতু এই রিলেটিভ প্রোনাউনের সাথে প্রিপোজিশনটা আছে এই জন্য এই রিলেটিভ প্রোনাউনটা কি হয়ে যাবে তোমার উজ্জ থাকবে। এখন রিলেটিভ প্রোনাউন নিয়ে অনেক কথা হচ্ছে যেহেতু, তো আমরা বলে রাখি যে রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন হচ্ছে ডাব্লিউ এইচ রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, ডাব্লিউ এইচ রিলেটেড যে ওয়ার্ড এগুলা যখন তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, বা আমরা এই ক্ষেত্রে তোমার ঢালাওভাবে যদি ডাব্লিউ এইচ ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় না। তার মানে কি যখন আমি ধরো বললাম যে হোয়াট ইজ ইউর নেম, এই যে আমি জিজ্ঞেস করলাম এটা কোথায় আছে, এই WH ওয়ার্ডটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, কিন্তু আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় না। তার মানে এটা কি ধরনের প্রোনাউন, এটা তখন এটাকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু আমি যখন বললাম ধরো I asked what he bought, দেখো এই যে I asked what he bought, এই হোয়াটটা দেখো WH ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা কি, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স না। তার মানে এই হোয়াটটা আবার তখন কি হবে, এই একই হোয়াট তখন হয়ে যাবে, এটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তো এই যে এই WH ওয়ার্ডগুলো হোয়াট, হোয়াই, হাউ, ওয়েন, হু, হুম, এই ওয়ার্ডগুলো মূলত হচ্ছে তোমার যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বাদে অন্যান্য সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন ভাইয়া সেটা কি হবে, তখন হবে সেটা তোমার রিলেটিভ প্রোনাউন। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার অ্যাট আর ইন কখন কোথায় ব্যবহৃত হয়। অ্যাট মূলত ব্যবহৃত হয় তোমার তোমার ছোট স্থানের পূর্বে, আর ইন ব্যবহৃত হয় তোমার বড় স্থানের পূর্বে। যেমন দেখো হি লিভস অ্যাট ডিয়ানা ইন খুলনা, তার মানে খুলনা যেহেতু বড় জায়গা এই জন্য ইন, এবং এর মধ্যের একটা অঞ্চল যেটা ছোট এটার পূর্বে কি ব্যবহৃত হবে অ্যাট। তারপর দেখো হি ওয়েন্ট দেয়ার এট 7 o'clock ইন ইভিনিং, এটার বিষয় কি বলা আছে দেখো সময়ের পূর্বে যদি ইন ব্যবহার করা হয় তাহলে তারপর দা বসে, সময়ের পূর্বে ইন, তার মানে যদি এক্ষেত্রে তুমি ইন ব্যবহার করতা ইন 7 o'clock তাহলে তোমার কি হতো, তোমার তারপর দা বসতো। কিন্তু অ্যাট ব্যবহার করলে যেহেতু আমরা এই ক্ষেত্রে অ্যাট ব্যবহার করেছি এই ক্ষেত্রে আমরা কিন্তু দা ব্যবহার করতে পারবো না, ইন দ্য ইভিনিং ব্যবহার করতে পারবো না। তারপর দেখো বলা হচ্ছে নাইট, নুন, ডাস্ক, ডন ইত্যাদির পূর্বে অ্যাট বসে, এবং মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলোর পূর্বে ইন বসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে কোন জায়গায় কোনটা বসে। এই অ্যাট ইন ব্যবহার এটাই মূলত 3 স্টার, ঠিক আছে। তারপর দেখো ইন এবং ইনটু, আমরা যদি আসি এখন যে এই প্রিপোজিশনগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়। ইন বা ইনটু কোথায় ব্যবহৃত হয়, ইন হচ্ছে তোমার ভিতরে, যেমন ধরো তোমার কি আমি এই যে রুমের ভিতরে আছি, ঠিক আছে, রুমের ভিতরে ক্লাস নিচ্ছি, এটা কি হবে আই এম ইন দ্য রুম, আমি এই রুমের মধ্যে যেহেতু আছি এই জন্য এটাকে বলা হবে ইন দ্য রুম, ঠিক আছে। কিন্তু ভিতরে যদি তুমি গতিশীল থাকো, ঠিক আছে, ধরো তোমার আমি কি করলাম, আমি এই রুমের মধ্যে ধরো এই রুমটার মধ্যে
ধরো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, তাহলে কি হবে ইন। আর ধরো আমি এই রুমের মধ্যে কি করছি, একবার এইদিকে যাচ্ছি, আবার এই দিক থেকে এইদিকে আসছি, আবার যাচ্ছি, আবার আসছি, তার মানে আমি এই রুমের মধ্যে দৌড়াদৌড়ি করছি, তখন কি হবে ইনটু, তখন কি হবে ইনটু, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে অন ইন অ্যাট। অন ইন অ্যাট কিভাবে ব্যবহৃত হয়, ধরো তোমার একটা জিনিস, তোমার যদি বলি যে দেখো বলা আছে কোনো কিছুর ভিতরে অবস্থিত, আচ্ছা এটা না, দিন বা তারিখের পূর্বে অন ব্যবহৃত হয়, মাস বা বছরের পূর্বে ইন ব্যবহৃত হয়, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। যেমন দেখো আই শ্যাল মিট ইউ অ্যাট নির্দিষ্ট সময়, অন সানডে কিসের পূর্বে, তোমার দিন বা তারিখের পূর্বে অন। আর জানুয়ারি যেহেতু এটা কিসের মাস, এই জন্য এটার পূর্বে কি হবে এন। তারপর দেখো ইন, তারপর দেখো আরেকটা বিষয় যেটা হচ্ছে অন। অন কোথায় ব্যবহৃত হয়, ধরো এটা একটা টেবিল, ঠিক আছে, ঠিক আছে, এটা একটা টেবিল, ছোটবেলায় একই ছিলাম এই জন্য এখন অত একটা মনে নেই, ঠিক আছে, ধরো এরকম একটা টেবিল, এই টেবিলের উপরে ধরো এই জায়গায় একটা কি আছে, একটা বল আছে, ঠিক আছে, তো এই বলটা কোথায় আছে, অন দা টেবল, অন দা টেবল, এটা কিন্তু এই যে উপরে বোঝাতেও কিন্তু অন ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে আফটার আর ইন, অতীতকালের ব্যাপক সময়, পিরিয়ড অফ টাইম বোঝাতে কি হয়, আফটার ব্যবহৃত, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। আর তোমার যদি ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে কি হবে, তোমার পিরিয়ড অফ টাইম বুঝালে তোমার ইন ব্যবহৃত হবে, ঠিক আছে, তার মানে কি ভবিষ্যৎকাল। আর যদি অতীতকাল হয় তাহলে আফটার, আর যদি ভবিষ্যৎকাল হয় তাহলে হবে তোমার ইন। যেমন ধরো তুমি এই জায়গায় দাঁড়ায় আছো, ঠিক আছে, তুমি এই জায়গায় দাঁড়ায় আছো, এটা হচ্ছে তোমার অতীতকাল, আর এটা হচ্ছে তোমার তোমার ফিউচার, ঠিক আছে। এখন ধরো এই জায়গার মধ্যে অতীতকালে ধরো তুমি 5 বছর আগের একটা বিষয় ই করতেছো, ঠিক আছে, যেমন আই রিটার্ন টু মাই নেটিভ ভিলেজ আফটার 6 মান্থস, ঠিক আছে, এই যে রিটার্ন বলছে তার মানে কি পাস্ট বোঝাচ্ছে, আমি আমার নেটিভ ভিলেজে ফিরে এসেছিলাম কতদিন পরে, 6 মাস পরে, এই জন্য এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে আমাদের আফটার। আর ফিউচারে দেখো উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ উইক, আমরা ভবিষ্যতের যে 7 দিন আছে ওই 7 দিনের মধ্যে আমরা কি করব, আমাদের কাজটা শেষ করব। ভবিষ্যতের পিরিয়ড অফ টাইম বুঝাতে কি হবে, ইন ব্যবহৃত হবে। তারপর দেখো বলা হচ্ছে ইন আর উইদিন। ইন আর উইদিন কি, দেখো ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্তে বুঝালে ইন, আর সেই সময় উত্তীর্ণ হবার পূর্বে বুঝাতে উইদিন। মিস্টার আহাদ উইল কাম ইন আ মান্থ, 1 মাসের শেষ মুহূর্তে, আর উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন আ মান্থ। তাহলে কি বোঝানো হলো, ধরো তোমাকে বললো যে তুমি এই কাজটা 7 দিনের মধ্যে করবে, এখন তুমি ধরো 7 দিনের একদম 7 দিনের মাথায় তুমি এই কাজটা করলে, ঠিক আছে, একদম যেই টাইমটা দেওয়া হলো ওই টাইমের মধ্যে করলা, তাহলে কি হবে তোমার ইন আ উইক, ইন আ, যে হি ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ উইক। আর ধরো তোমাকে 7 দিন টাইম দেওয়া হলো, তুমি এই কাজটা শেষ করলা 5 দিনের মধ্যে, তাহলে কি হবে উইদিন, তাহলে হবে উইদিন আ উইক, তুমি কাজটা 7 দিনের মধ্যেই আগেই শেষ করে ফেলছো, তার জন্য এটা হবে উইদিন আ উইক, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার ইন বাই বিফোর, ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে কি হবে, ইন হবে ভবিষ্যৎকালের, আর নির্দিষ্ট সময়ের পূর্বে কি হবে, বাই হবে বা বিফোর হবে। যেমন কি, যেমন দেখো আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই অর বিফোর, কি হবে নির্দিষ্ট সময়ের পূর্বে, মানে 5টার পূর্বেই আমি কাজটা শেষ করে ফেলবো। আর হি উইল কাম ইন আ মান্থ, তার মানে কি সে আগামী 1 মাসের মধ্যে আসবে, ঠিক আছে, তখন আমরা ইন ব্যবহার করব। আবার দেখো ইন অন টু, আমরা এই তিনটাকে কিভাবে ব্যবহার করতে পারি, যেমন সীমার মধ্যে বুঝাতে ইন, সীমার বাহিরে বুঝাতে টু, সীমার উপরে বুঝাতে অন ব্যবহৃত হয়। যেমন দেখো তুমি যদি বলি দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য, কোথায়, ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি, বাট ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। তারপর ধরো বা বললাম ঢাকা সিটি কলেজ ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি। আচ্ছা ধরো এটা এইভাবে না বুঝায়, ধরো আমি বললাম তোমাকে এটা একটা বাড়ি, ঠিক আছে, এটা একটা বাড়ি, এই বাড়ির উপরে ধরো তোমার আছে কি, এই বাড়ির উপরে ধরো আছে তোমার একটাই
তোমার ফুটবল খেলতে গিয়া ধরো তোমার একটা ফুটবল এই জায়গায় তোমার ফুটবল আটকে গিয়েছে, ঠিক আছে, এই বাড়ির উপরে ধরো একটা ফুটবল আছে, তাহলে কি হবে অন দ্য রুফ। এই ফুটবলটা কোথায় আছে? ছাদের উপরে আছে। বা ধরো এই ফুটবলটা আমি ঘরে নিয়ে আসলাম, ঠিক আছে, ঘরে নিয়ে বা তোমার ঘরে নিয়ে আসার পরে আমি ঘরে রেখে দিলাম, ঠিক আছে, তখন এটা কি হবে? এটা হবে তোমার ইন দা রুম। ইন দা রুম, রুমের মধ্যে আছে এটা। আর ধরো আমি এই বলটা তোমার বাইরে নিয়ে গেলাম খেলার জন্য, তখন এটা কি হবে? দ্য ফুটবল ইজ টু দ্য, ধরো এদিকে সাউথ, ইজ টু দ্য সাউথ অফ দ্য রুম, তার মানে এই রুমের দক্ষিণ দিকে আছে, রুমের দক্ষিণ দিকে বাইরে আছে এটা, ঠিক আছে। তো তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা আছে ইন বা আফটার কিভাবে ব্যবহৃত হয়। ফিউচার টেন্সে ইন এবং পাস্ট টেন্সে আফটার ব্যবহৃত হয়, যেটা আমরা পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে পড়ে আসছি, যে পিরিয়ড অফ টাইমের তোমার যদি পাস্ট হয় তাহলে হবে আফটার, আর ফিউচার হলে হবে ইন, একই বিষয় এটাও। সিন্স ফ্রম ফর, এটা কখন ব্যবহৃত হয়? নির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহৃত হয় সিন্স বা ফ্রম, আর ব্যাপক সময়ের পূর্বে ব্যবহৃত হয় ফর। সিন্স দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় বোঝায়, আর ফ্রম দ্বারা সব টেন্সই বোঝায়। যদিও দুইটা পূর্বে বোঝায়, কিন্তু সিন্স দ্বারা শুধুমাত্র নির্দিষ্ট সময়, আর ফ্রম দ্বারা সব সময়। আর সিন্সের পূর্বে সর্বদা পারফেক্ট কি হয়? তোমার পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, নির্দিষ্ট সময়। আর ধরো এই ক্ষেত্রে তোমার নির্দিষ্ট সময় নাই, ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে আছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, কোন 2 ঘন্টা ধরে, এটা তোমার বোঝানো হয় না, ঠিক আছে। আর এই ক্ষেত্রে সিন্স মর্নিং, এটা তোমার নির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে, এই জন্য তোমার এটা কি হবে? তোমার সিন্স হবে। আর ফ্রম দ্বারা সব টেন্স বোঝায়, যে কোনো সময়। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে বিসাইড বা বিসাইডস। দেখো পাশ অর্থ বোঝাতে বিসাইড, ইহা ছাড়া অধিকন্তু বোঝাতে তোমার বিসাইডস ব্যবহৃত হয়। তো বিসাইড কি? হি সেড বিসাইড মি, সে আমার পাশে বসলো। বা ধরো আমি এক্ষেত্রে দাঁড়িয়ে আছি, সে আমার পাশে এসে দাঁড়ালো, তো এটা কি হবে? হি স্ট্যান্ডস বিসাইড মি। আর ধরো যখন আমি বলবো বিসাইডস দিস পেন আই হ্যাভ 2 আদার পেন্স, ধরো আমার কি আছে? আমার আছে একটি কলম আছে বা একটি লাঠি আছে, এই লাঠি দেখে বললো আরে তোমার লাঠিটা তো অনেক সুন্দর, তখন আমি কি বলবো যে আই হ্যাভ মোর স্টিক্স বিসাইডস দিস, মানে আমার ঘরের মধ্যে ধরো আরো অনেকগুলো লাঠি আছে, তোমার পিটানি খাইতে চাইলে তুমি আমার কাছে আইসো, আমার এই বিসাইডস এই লাঠির পাশেও অনেকগুলা লাঠি আছে, ঠিক আছে, এই লাঠি ছাড়া বা এই লাঠি অধিকন্তু আমার অনেক লাঠি আছে, এটা হচ্ছে ইহা ছাড়া বা অধিকন্তু হিসাবে ব্যবহৃত হয়। আর পাশে বোঝাতে কি ব্যবহৃত হয়? বিসাইড। তারপর দেখো বলা হচ্ছে বিটুইন আর এমং। বিটুইন এবং এমং এটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বিটুইন দ্বারা বোঝানো হয় দুইজন, ঠিক আছে, যেমন দেখো এটা বোঝানো হচ্ছে ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য 2 বয়েজ, তার মানে কি এই যে দুইজনের মধ্যে যখন ভাগাভাগি হবে তখন কি হবে? বিটুইন। আর ডিভাইড দ্য ম্যাঙ্গোস এমং দেম, এই ক্ষেত্রে দেখো কোনো নির্দিষ্ট সংখ্যা বোঝায় নাই, তখন কি হবে? এটা এমং হবে। তারপর দেখো বাই আর উইথ কিভাবে ব্যবহৃত হয়, যে করে তার পূর্বে বাই এবং যার দ্বারা হয় তার পূর্বে উইথ হয়। যেমন দেখো এক্ষেত্রে কি হয়? যে দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, যার দ্বারা, তার মানে কার দ্বারা? হান্টারের দ্বারা, শিকারীর দ্বারা, এর পূর্বে কি হবে? বাই হবে। আর যার দ্বারা বা যেই বস্তুর দ্বারা হবে সেটা কি হবে? তোমার উইথ হবে পূর্বে, উইথ এ গান, একটি বন্দুকের দ্বারা। তারপর দেখো বলা হচ্ছে অন আর ওভার, লাগালাগি অবস্থায় উপরে থাকলে অন এবং স্পেস রেখে উপরে থাকলে ওভার। যেমন দেখো আমি কিভাবে এটা করি, যেমন ধরো, যেমন আমি আবার যদি তোমাকে টেবিলের ওই উদাহরণটা দেই তোমাদেরকে, ঠিক আছে, এই টেবিলের ধরো এই টেবিলের এই জায়গার মধ্যে আছে কি? একটি বল আছে, এটা কি হবে? অন দা টেবিল, দা বল ইজ অন দা টেবিল। আর ওভার কখন ব্যবহৃত হয়? যখন এই টেবিলটা একটা মাঠের মধ্যে আছে, এর উপরে কি আছে? এর উপরে ধরো তোমার আছে ক্লাউড, ঠিক আছে, ক্লাউড আছে, আকাশ আছে, ঠিক আছে, এগুলো আছে, তখন এই ক্লাউডটা কি হবে? দ্য ক্লাউড ইজ ওভার দ্য টেবিল, ঠিক আছে, ওভার দ্য টেবিল। তার মানে এর মাঝে কি আছে? দেখো এর মাঝে কিন্তু অনেক স্পেস আছে, ঠিক আছে, লাগালাগি হয় না, এই বলটা কিন্তু একদম লেগে আছে টেবিলের সাথে, ঠিক আছে, কিন্তু এই ম্যাগগুলো কি এই টেবিলের সাথে লেগে আছে? লেগে নেই, এই জন্য এটা কি হবে? এটা হবে ওভার দ্য টেবিল। তারপর দেখো বলা হচ্ছে স্থান, তোমার দেখো একটা
প্রিপোজিশন। এই ক্ষেত্রে আমরা এতক্ষণ দেখলাম যে কোন প্রিপোজিশন কি কি হিসাবে ব্যবহৃত হতে পারে, ওইটাই দেখো এই প্রিপোজিশন গুলা কি কি হিসাবে ব্যবহৃত হতে পারে, আরো এই জিনিসগুলো এই ক্ষেত্রে একসাথে করে দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই ক্ষেত্রে এটের যে বিষয়গুলো দেয়া আছে, দেখো একটা ব্যবহৃত হইতে পারে স্থানের পূর্বে, স্থান বুঝাতে, যেমন হি লিভস এট কাকরাইল, সে কোথায় বাস করে, এট কাকরাইল। বা সময়ের পূর্বে ব্যবহৃত হইতে পারে সময় বুঝাতে, যে হি কেম এট 3 PM, সে কখন আসবে, হি কেম এট 3 PM। বা মাত্রা বুঝাতে কিভাবে, দ্য কোচ রানস এট 60 miles an hour, ঠিক আছে, at 60 miles, বা the car runs 60 miles at hour। বা দিকে বুঝাতে কিভাবে ব্যবহৃত হতে পারে, he came at me, সে আমার দিকে আসলো, ঠিক আছে। বা মূল্য, কোনো কিছুর দাম বুঝাতে, যেমন যদি আমরা বলি যে রাইস সেলস এট টাকা 20 পার কেজি, ঠিক আছে, এট টাকা 20 পার কেজি, যে চালের দাম প্রতি কেজি হলো 20 টাকা। বা আমাদের আসতে পারে কি পরিণাম, হি ডিড ইট অ্যাট হিজ ওন রিস্ক, সে আসলে তার নিজের পরিণাম বা নিজের রিস্কে সে কিন্তু এই কাজটি করেছে, ঠিক আছে। তারপর ধরো আমাদের এই ক্ষেত্রে আসতে পারে যে লক্ষ্য কিভাবে, হি এইমড অ্যাট দ্য টাইগার, সে আসলে ওই টাইগারটির দিকে লক্ষ্য করলো। বা মুখ ভ্যাংচানো কিভাবে, হি ফেসড অ্যাট মি, সে আমার দিকে আসলে কি করলো, মুখ ভ্যাংচালো। বা আসলো আমাদের বিদ্রূপ অর্থে মানে হলো তোমার ওই যে তোমার আর কি পচানো যেটা বলে সেটা, যেমন দেখো এখানে বলা হি শুড নট লাভ এট দ্য পুর, উই শুড নট লাভ এট দ্য পুর, আমাদের আসলে বিদ্রূপ করা উচিত না গরিবদের সাথে। তাকানো অর্থে হি লুকস অ্যাট মি, বা হি লুক অ্যাট দ্য পিকচার, এটা তো সবচেয়ে কমন তাকানো অর্থে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো অ্যাবাউট কি কি ভাবে ব্যবহৃত হতে পারে। অ্যাবাউট দেখো প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে বিষয় এই ব্যাপারে কিন্তু ব্যবহৃত হতে পারে, এবং এটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ব্যবহৃত হয়। যেমন দেখো আই টোল্ড ইউ এভরিথিং অ্যাবাউট দিস ম্যাটার, বা আমি যেটা বলেছিলাম যে রিগার্ডিং যখন ছিল, যে রিগার্ডিংও যখন আমাদের অ্যাবাউট হিসেবে ব্যবহৃত হয়, তখনই কিন্তু এই বিষয়ে এটা কিন্তু জেনেছিলাম যে আই নো রিগার্ডিং দ্য বয়, আমি ওই ছেলেটির বিষয়ে জানি বা ব্যাপারে জানি, ঠিক আছে। এই ক্ষেত্রে বিষয় বা ব্যাপারে বোঝানো হয়েছে। তারপরে দেখো প্রায় হিসাবেও কিন্তু অ্যাবাউট ব্যবহৃত হয়, যেমন দেখো এই ক্ষেত্রে দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট, মানে এই ট্রেনটি এখনই প্রায় শুরু হয়ে বা চালু হয়ে যাবে বা যাত্রা শুরু করবে। বা চারদিকে, দ্য নিউজ অফ হিজ ডেথ স্প্রেড অল অ্যাবাউট, তার মানে তার মৃত্যুর নিউজটি কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে। বা এদিকে ব্যবহৃত হইতে পারে কি উপলক্ষে হিসাবে, যে আই টক টু হিম অ্যাবাউট দ্য বিজনেস, আমি তার বিজনেসের উপলক্ষে কথা বলেছিলাম। অ্যাবভ হিসাবে কি ব্যবহৃত হইতে পারে, অ্যাবভ ব্যবহৃত হইতে পারে উপর হিসাবে, যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আস, দ্য স্কাই আমাদের উপরে আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার উচ্চাসন, যে হি ইজ অ্যাবভ ইন দ্য সোসাইটি, সে এই সমাজের উচ্চ আসনে বসে আছে। কিংবা ব্যবহৃত হতে পারে আমাদের উৎকৃষ্ট হিসাবে, কিভাবে, যেমন দেখো হি ইজ অ্যাবভ অল করাপশন, সে আসলে এই সকল দুর্নীতি থেকে উৎকৃষ্ট। বা ব্যবহৃত হইতে পারে বেশি হিসাবে, নাও দ্য টাইম ইজ অ্যাবভ 10 AM, এখন 10টার বেশি বাজে। কিংবা ব্যবহৃত হতে পারে আমাদের অপেক্ষা হিসাবে, আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ এভরিথিং, আমি ক্যারেক্টারের ভ্যালু দেই সবকিছুর বেশি, ঠিক আছে, অপেক্ষা সবকিছুর ঊর্ধ্বে, ঠিক আছে, সবকিছুর ঊর্ধ্বে অপেক্ষা আমি কিকে তোমারই দেই, দাম দেই হচ্ছে তোমার ক্যারেক্টারকে। বা আফটারের এই ক্ষেত্রে আমরা যদি দেখি, এখন আফটার কি কি হিসাবে ব্যবহৃত হতে পারে, আফটার ব্যবহৃত হতে পারে পরে, যেটা সবচেয়ে কমন, হি ওয়েন্ট অ্যাওয়ে আফটার হ্যাভিং ডিনার, সে চলে গেল কখন, ডিনার নেওয়ার পরে। পিছু হতে পারে যে দে রেন আফটার দ্য থিফ, তারা চোরের পিছু চললো। কিংবা ব্যবহৃত হতে পারে সত্ত্বেও, আফটার অল সবকিছু সত্ত্বেও, হি ইজ আ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। অনুসারে হিসাবে ব্যবহৃত হতে পারে, দ্য শার্ট ইজ আফটার মাই চয়েস, আমার চয়েস অনুসারে এই শার্টটি। তারপর হতে পারে তোমার কি হতে মতো, মেক দ্য ডাইনিং টেবল আফটার দ্য ডিজাইন, এই ডাইনিং টেবলকে আমার ডিজাইন অনুসারে বা আমার ডিজাইনের মতো বানাও। তোমার এগেইনস্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হতে পারে তোমার বিরুদ্ধ হিসাবে, যে হি ইজ এগেইনস্ট মি, সে আমার বিরুদ্ধে, এগেইনস্ট।
তারপর হতে পারে আমাদের পাশে হিসাবে হি কিপ দ্য ব্যাগ এগেইনস্ট দ্য ওয়াল, সে ব্যাগটি তোমার কিসে রাখলো, ওয়ালের পাশে রাখলো, যেটা আমরা বিসাইড কেও ব্যবহার করতে পারি, বিসাইড বা বললাম প্রতিকূলে। হি ইজ সুইমিং এগেইনস্ট দ্য কারেন্ট, সে স্রোতের বিপরীতে বা স্রোতের প্রতিকূলে সে সাঁতার কাটছে। হতে পারে সংস্থান হিসাবে উই শুড সেভ সামথিং এগেইনস্ট দ্য রেইনি ডে। তারপর হতে পারে স্থল হিসাবে 50 স্টুডেন্টস পাসড এগেইনস্ট 70, মানে 70 জনের স্থলে কতজন পাস করলো, 50 জন। এখন আমরা দেখি বাই কি কি হিসাবে ব্যবহৃত হতে পারে। বাই ব্যবহৃত হতে পারে সর্বপ্রথম তোমাদের পাস হিসাবে হি সেড বাই মি, হি সেড বিসাইড মি বা হি সেড এগেইনস্ট মি, সবগুলোই কিন্তু তোমার পাস হিসাবে ব্যবহৃত হতে পারে কাছাকাছি সময়। যেমন হি উইল কাম হিয়ার বাই 4 PM, তার মানে কি সে 4টার কাছাকাছি সময়, মানে 4টার আগে পরে এসে পড়বে। এখানে যদি আমরা বলতাম যে হি উইল কাম ইন তো হবে না, এটা হবে এট হলে তখন কি হবে, তখন হবে এক্ষেত্রে সে 4টার সময় এসে পড়বে। ঠিক আছে, অনুসারে কিভাবে ব্যবহৃত হতে পারে, যেমন দেখো হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে। শপথ হিসাবে ব্যবহৃত হতে পারে, যেমন হি সোর বাই আল্লাহ, সে আল্লাহর নামে শপথ নিল। কাজের ধারা হিসাবে ব্যবহৃত হতে পারে, পরিমাপ হিসাবে ব্যবহৃত হতে পারে, কিংবা মাধ্যম হিসাবেও আমাদের এই বাইটা ব্যবহৃত হতে পারে। দেখো নোট হিসাবে বলা আছে এক্ষেত্রে যে যাতায়াত বা গমনার্থে বাই ল্যান্ড, বাই এয়ার, বাই ওয়াটার, বাই বোট, বাই লঞ্চ, বাই স্টিমার্স, বাই বাস, বাই ট্রেন ইত্যাদি ব্যবহৃত হতে পারে। তারপর দেখো বিহাইন্ড ব্যবহৃত হয় মূলত পিছনে, যে কি হি ফেল বিহাইন্ড মি, বা অসাক্ষাৎ হি শুড নট স্পিক ইল অফ ওয়ান বিহাইন্ড হিজ ব্যাক। ঠিক আছে, যে তার অসাক্ষাতে তার বিরুদ্ধে বা তার পিছনে কথা বলা উচিত নয়। বিলম্ব ইউ আর বিহাইন্ড টাইম, তুমি টাইমের বিলম্বে বা টাইমের পিছনে তুমি আছো। বিফোর কিভাবে ব্যবহৃত হতে পারে, বিফোর ব্যবহৃত হতে পারে তোমার সর্বপ্রথম সময় হিসাবে, যে হি ওয়েন্ট অ্যাওয়ে বিফোর ডিনার, সে তোমার কখন চলে গেল, তোমার ডিনারের পূর্বে চলে গেল। সম্মুখে হি স্টোড বিফোর মি, সে আমার সম্মুখে দাঁড়িয়েছে। যেমন প্রিভেনশন বিফোর কিউর। ঠিক আছে, তারপর ফর দেখো কি কিভাবে ব্যবহৃত হতে পারে। ফর ব্যবহৃত হতে পারে তোমার পরিবর্তে, দিকে, সত্ত্বেও, কিংবা ব্যবহৃত হতে পারে সময় ব্যাপিয়া, যেমন আই এম রিডিং ফর 2 আওয়ার্স। এক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, পিরিয়ড অফ টাইম বুঝালে তোমার এক্ষেত্রে ফর ব্যবহৃত হয়, পিরিয়ড অফ টাইম। আর পয়েন্ট অফ টাইম ব্যবহৃত হয় তোমার কখন, এটা জেনে রাখো, পয়েন্ট অফ টাইম ব্যবহৃত হয় সিন্স। কিভাবে আমি তোমাদেরকে বলে দেই, যেমন আমি যদি বলি যে আই এম ওয়াকিং ফর 2 আওয়ার্স, পিরিয়ড অফ টাইম, তার মানে কি 2 ঘন্টা ধরে আমি হাঁটছি। এই জন্য কি ব্যবহৃত হলো, ফর ব্যবহৃত হলো। এবার যদি আমি বলি যে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম কিভাবে হবে, যেমন ধরো একই যদি বাক্য দেই আই এম ওয়াকিং সিন্স 10 PM, মানে কি আমি রাত 10টা থেকে হাঁটছি। এই যে সিন্স, এই যে পয়েন্ট অফ টাইম, একদম এক্সাক্ট পয়েন্টটা বলে দেওয়া যে ওই সময় থেকে, ওই দিন থেকে, ওই বছর থেকে, এটা কি হবে, এটা হবে তোমার পয়েন্ট অফ টাইম। আর পিরিয়ড অফ টাইম একটা নির্দিষ্ট সময়কে বুঝাবে। যেমন আমি তোমাদেরকে যদি লাইন ধরে বুঝাই, ধরো এই জায়গা থেকে তোমার শুরু হয়েছে। ঠিক আছে, এই জায়গা থেকে শুরু হয়েছে, তো এটা কি হবে, এটা হবে সিন্স। আর ধরো একটা জিনিস যেটা হলো তোমার এই যে একটা পিরিয়ড বোঝানো হচ্ছে, যে এই সময়কালটা, এটা কি হবে, এটা হবে ফর। ঠিক আছে, আশা করি সিন্স এবং ফর নিয়ে পরবর্তীতে তোমাদের আর ঝামেলা পোহাতে হবে না। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে ফর আরো কি কি ব্যবহৃত হতে পারে, কি কি হিসাবে, পক্ষে আই উইল নট স্পিক ফর ইউ, মনে করা আই টুক হিম ফর এ গুড ম্যান, আমি তাকে মনে করলাম। এরকম অনেকগুলো বিষয় দেয়া আছে, তোমরা এগুলো দেখে নিবা। তারপর দেখো এক্ষেত্রে ফ্রম, ইন, অফ, অন, এই বিষয়গুলো দেয়া আছে, যে আসলে কোনটা কখন ব্যবহৃত হয়। এই বিষয়গুলো তোমরা কিন্তু আসলে এগুলো একটু পড়ে নিলেই হবে, এগুলো আসলে ওইভাবে বোঝানোর কিছু নাই। এখন দেখো নিম্নলিখিত
ইশার ক্ষেত্রে দেখো তোমার কি হয়, ফর হয়। এগুলো একটু আমরা এইভাবে মুখস্থ করে নিব, কারণ এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ওইভাবে মুখস্থ না করে আমরা যদি এইভাবে মুখস্থ করি তাহলে হয়তো বা অনেকের কাছে ইজি লাগতে পারে, ঠিক আছে। যেমন কি অ্যাফেকশন ফর, অ্যাম্বিশন ফর, anxiety for, apology for, appetite for, aptitude for, blame for, candidate for, capacity for, fondness for, pity for, passion for, partiality for, opportunity for, surely, reputation, remorse for, এইভাবে। বা নিচে নাউনগুলোর পরে প্রিপোজিশন উইথ বসে কিভাবে, তোমার দেখো অ্যাকোয়েন্টেন্স উইথ, অ্যালায়েন্স উইথ, বার্গেন উইথ, কম্পারিজন উইথ, কনফর্মিটি উইথ, এনিমিটি উইথ, কিংবা অফ এর ক্ষেত্রে আমাদের কি কি হতে পারে, যেমন দেখো তোমার অ্যাভোরেন্স অফ, অ্যাসুরেন্স অফ, চার্জ অফ, ডিস্ট্রাস্ট অফ ইত্যাদি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো এগুলোর সাথে তোমার টু বসে, আবার এগুলোর সাথে তোমার ফ্রম বসে, এগুলোর সাথে তোমার আবার টু বসতে পারে তোমার, ঠিক আছে। এই বিষয়গুলো তোমরা এইভাবে মুখস্থ করে নেবা, যেটা তোমাদেরকে মনে রাখতে সহজ হবে তোমার ইসের বিপক্ষে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদম ওইভাবে মুখস্থ না করে, ঠিক আছে। তো তোমরা ট্রাই করবা যে এইভাবে একটু এগুলো মুখস্থ করে নেওয়ার। তো তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের একটু দেওয়া আছে, কিছু প্র্যাকটিস দেওয়া আছে। যদি এই ক্ষেত্রে আমরা প্র্যাকটিসগুলো এগুলো কি করব, এই প্র্যাকটিসগুলো আমরা মূলত এগুলো সলভ করব তোমরা ইসের মাধ্যমে। তোমরা আমাদের যে প্রিভিয়াস ইসের যে এইগুলো ছিল, আমরা যে রুলস পড়েছি বা যে বিষয়গুলো পড়েছি ওগুলোর মাধ্যমে তোমরা এগুলো একটু সলভ করার ট্রাই করো, ঠিক আছে। পজ দিয়ে ভিডিও সলভ করার ট্রাই করো, তারপর আমি তোমাদেরকে এগুলোর অ্যান্সার দিব। আচ্ছা, তারপর যদি আমরা এই প্র্যাকটিসগুলা একটু করি, তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে দেখতে পারবো প্রিপোজিশনের যে প্রবলেমগুলা, এগুলো আসলে আমাদের যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে পড়াগুলো সঠিকভাবে হয়েছে কিনা, ঠিক আছে। তো তার জন্য দেখো এই ক্ষেত্রে মোটামুটি আমাদের 36টার মতো প্রিপোজিশন দেয়া আছে, যেগুলোর মধ্যে অনেকগুলো যেগুলো আমাদের রুলসের মধ্যে পড়ে, বাট বেশিরভাগই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়ে, ঠিক আছে। তো অনেকগুলো হয়তো বা তোমরা পারবা না, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যারা আগে পড়োনি, তাই অবশ্যই আমি বলবো যে তোমরা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ে নিবা, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমি যদি শুরু করি, দেখো এক্ষেত্রে বলা আছে যে দে উইল জয়েন আস, তারা আমাদের মিট করবে, জয়েন আস ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে, বা 1 ঘন্টার মধ্যে সে আমাদেরকে মিট করবে, ঠিক আছে তারা। তারপর দেখো বলা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ ডান ড্যাশ, যদি কারো দ্বারা হয় তখন আমরা বলেছিলাম সেটা কি হবে, বাই, আর যদি কিছুর দ্বারা হয় তখন হবে উইথ। তারপর দেখো আই শেল স্টার্ট ড্যাশ হোম উইক, আই শেল কি হবে এটা, আই শেল স্টার্ট ফ্রম হোম, কোথা থেকে, বাড়ি থেকে, ফ্রম উইক কখন, ইন উইক, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে তোমার যে ঢাকা স্ট্যান্ডস, দেখো এটা কোথায় অবস্থিত, আমরা বলেছিলাম যে কোনো কিছুর উপরে অবস্থিত বা কোনো কিছুর প্রান্তরে অবস্থিত হলে তখন কি হয়, অন হয়, ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। তারপর দেখো বলা হচ্ছে আই নো হিম, আমি তাকে চিনি, কিভাবে চিনি, আমি তাকে চিনার উপায়টা কি, ঠিক আছে, আমি তাকে চিনি বাই নেম, আই নো হিম বাই নেম, আমি তাকে নামের দ্বারা চিনি। এই ক্ষেত্রে বাই দ্বারা মূলত নাম, অর্থাৎ বাই দ্বারা দ্বারা বোঝানো হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে আই কান্ট এগ্রি উইথ ড্যাশ প্রপোজাল, এই ক্ষেত্রে এগ্রি উইথ দ্বারা মূলত বোঝানো হয় কারো তোমার প্রস্তাবে রাজি হওয়া, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়বে, এটা হচ্ছে আই কান্ট এগ্রি উইথ ইউর প্রপোজাল। তারপর দেখো বলা হচ্ছে দ্য পুলিশ এইমড, আমরা জানি যে কোনো কিছু লক্ষ্য যখন করা হয় তখন সেটা কি হয়, তখন সেটা হয় এট, তো কি হবে, দ্য পুলিশ এইমড এট দ্য রবার। তারপর দেখো হি ইজ অ্যাবজর্বড ড্যাশ স্টাডিজ, অ্যাবজর্বের সাথে কি হয়, অ্যাবজর্ব সাথে হয় ইন, অ্যাবজর্বড ইন মানে হচ্ছে নিমজ্জিত, সে লেখাপড়ার মধ্যে নিমজ্জিত আছে। তারপর দেখো বলা হচ্ছে যে হি ওয়াজ অ্যাবসেন্ট দ্য মিটিং, অ্যাবসেন্টের সাথে হয় ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, মিটিং থেকে সে অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে যে আমাদের তোমার হি ইজ নট অ্যাফ্রেড, অ্যাফ্রেড অর্থ হলো ভয়, ঠিক আছে। তো অ্যাফ্রেড অফ এটা হচ্ছে ভয় করা, সে কোনো কাউকে ভয় পায় না, ঠিক আছে। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিবডি। আর অ্যাডিকশনের সাথে আমরা জানি যে টু হয়, অ্যাডিকশন টু মানে হচ্ছে আসক্তি, ঠিক আছে। অ্যাডিকশন টু গ্যাম্বলিং ইজ ভেরি ব্যাড, মানে হচ্ছে তোমার জুয়ার প্রতি আসক্তি, এটা খুবই খারাপ বিষয়। তারপর দেখো বলা হচ্ছে হি ইজ ক্যাপেবল ড্যাশ সলভিং দ্য প্রবলেম, হি ইজ ক্যাপেবল, ক্যাপেবলের সাথে আমরা জানি যে অফ বসে, হি ইজ ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম। তারপর দেখো বলা হচ্ছে বি অ্যাওয়ার অফ ড্যাশ, বি অ্যাওয়ার অফ
ঠিক আছে, বি অ্যাওয়্যার সাথে হয় অফ, যে তুমি চোরদের থেকে সতর্ক থাকো। তারপর দেখো আমাদের বলা হচ্ছে 14 নম্বরে যে আই কমিটেড দ্য পোয়েম, কমিটের সাথে হয় টু। দেখো মাঝে কিন্তু আমাদের নাউন আছে, বাট এটা কোনো বিষয় হবে না। যখন আমরা ইউজ করব, আমরা যেটা জানি যে কমিটের সাথে কি হয় সেটাই এক্ষেত্রে ইউজ হবে। মাঝে কোনো নাউন বা অ্যাডভার্ব বা থাকলেও কোনো প্রবলেম নাই। তারপর দেখো বলা হি ডিলস ড্যাশ রাইস, হি ডিলস উইথ রাইস, তার মানে হচ্ছে সে চালের সাথে কি ডিল করে, মানে হচ্ছে সে চালের বিষয়ে ডিল করে। ঠিক আছে, তারপর দেখো হি ডাইড ড্যাশ ওভার ইটিং, এই ডাইড নিয়ে আমাদের অনেকগুলো বিষয় আছে। যেমন দেখো এক্ষেত্রে আমাদের আছে যে ডাইয়ের বিষয় কি কি আছে, ডাই অফ। ঠিক আছে, ডাই অফ থাকলে কি হয়, আমাদের নির্দিষ্ট কারণে মারা যাওয়া। এখন এই যে আমরা যদি দেখি এক্ষেত্রে দেখো আছে যে ওভার ইটিং, এটা কি নির্দিষ্ট কারণ না, যে একটি নির্দিষ্ট কারণে মারা গেল। নির্দিষ্ট কারণ কি, সে হচ্ছে বেশি খাওয়ার কারণে মারা গেল, তার মানে হি ডাইড অফ ওভার ইটিং। তারপর দেখো আমাদের বলা হচ্ছে ডাই ফ্রম, ডাই ফ্রম মানে হচ্ছে তোমার আকস্মিক মৃত্যু। ঠিক আছে, যে কোনো একটা আকস্মিক কারণে সে মারা গেল। তারপর দেখো ডাই বাই বলা হচ্ছে, ডাই বাই কি, ডাই বাই হচ্ছে তোমার দুর্ঘটনায় মারা যাওয়া, যেমন ডাই বাই অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তারপর হতে পারে আমাদের ডাই ফর, ডাই ফর কি, ডাই ফর হচ্ছে আত্মত্যাগ। হি ডাইড ফর দ্য কান্ট্রি, হি ডাইড ফর আওয়ার কান্ট্রি, দ্য আর্মি ইজ অলওয়েজ রেডি টু ডাই ফর দেয়ার কান্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আত্মত্যাগ বা আত্মোৎসর্গ যেটা বোঝানো হয়। তারপর দেখো আমাদের মূলত এই ক্ষেত্রে আছে দ্য ম্যান ডাইড, এই ক্ষেত্রে আবার দেখো ডাইয়ের বিষয় আছে। তো ডাই কলেরিয়া, এই কলেরিয়া কি, এটা কি নির্দিষ্ট কারণ না, এই ডাইটা কিন্তু নির্দিষ্ট কারণ, তার মানে এটা কি হবে, দ্য ম্যান ডাইড অফ কলেরিয়া। ঠিক আছে, তারপর দেখো বলা হচ্ছে মিস্টার জলিল ইজ এক্সপার্ট ড্যাশ, কোনো কিছু এক্সপার্ট বুঝাতে কি হয়, এক্সপার্ট ইন ইংলিশ, মিস্টার জলিল ইজ এক্সপার্ট ইন ইংলিশ। তারপর দেখো বলা হচ্ছে তোমার 19-এ দ্য পুলিশ ফায়ার্ড, পুলিশ ফায়ার করে, কোনো কিছুকে লক্ষ্য করে যখন ই করা, সেটা কি জানি আমরা, সেটা হচ্ছে তোমার ফায়ার্ড এট দ্য ক্রিমিনাল, পুলিশ কি করলো, ক্রিমিনালদের লক্ষ্য করে তোমার কি করলো, গুলি ছুড়লো। তারপর দেখো আই এম গ্ল্যাড ড্যাশ, আই এম গ্ল্যাড এট ইউর সাকসেস। তারপরে দেখো বলা হচ্ছে হি ওয়াজ গিলটি ড্যাশ, হি ওয়াজ গিলটি অফ। ঠিক আছে, হি ইজ গিলটি অফ থেফট, গিলটি ফর কোনো কিছুর জন্য। ঠিক আছে, তোমার এই ক্ষেত্রে জন্য, আর আবার অফ লিখছি, ফর মানে কি, ফর মানে হচ্ছে তোমার জন্য, তার মানে সে কি জন্য গিলটি বা কি জন্য দোষী, সেটা হচ্ছে আমাদের, সে মূলত হচ্ছে তোমার চুরির জন্য দোষী। তারপর দেখো আমাদের 21 নম্বরে বলা হচ্ছে উই শুড নট হ্যাঙ্কার, হ্যাঙ্কার মানে কি, হ্যাঙ্কার মানে হচ্ছে কোনো কিছুর জন্য অতিমাত্রায় ইচ্ছা পোষণ করা। ঠিক আছে, তার মানে কি, কোনো কিছুর জন্য যে অতিরিক্ত যে ইচ্ছা পোষণ করাটা, ঠিক আছে, যেটা মনে করো অতিরিক্ত কোনো ইচ্ছা থাকাটা, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি তোমার হ্যাঙ্কার। তার মানে কি, আমরা দেখো উই শুড নট হ্যাঙ্কার, কি হবে, হ্যাঙ্কারের সাথে কি হয়, হ্যাঙ্কার তোমার হ্যাঙ্কার এট রিচেস। ঠিক আছে, হ্যাঙ্কার তো আমাদের কোনো কিছুর প্রতি এই রিচ হওয়ার প্রতি বা ই হওয়ার প্রতি আমাদের কি হওয়া উচিত না, তোমার অতিমাত্রায় ইচ্ছা পোষণ করা উচিত না। তারপর দেখো হি ইনসিস্টেড এর সাথে হয় অন, হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু সিনেমা, সে আমার সিনেমায় যাওয়ার জন্য কি করলো, সে ইনসিস্ট করলো বা তোমার কি করলো, জোর করলো। তারপর দেখো বলা হচ্ছে ডোন্ট লাভ, এই ক্ষেত্রে কি হবে, কোনো কিছুর প্রতি বিদ্রুপ পোষণ না করা অর্থে কি হয়, এট বসে, ডোন্ট লাভ, আর আমরা জানি যে লাভের সাথে এট বসে, ডোন্ট লাভ এট দ্য পুয়ার। তারপর দেখো বলা হচ্ছে হি ডাজ নট মিক্স আদার বয়েস, তার মানে কি, সে অন্য মানুষের সাথে মিশে না। এই যে সাথে যখন আমরা বলবো, সাথের ইংরেজি কি আমরা জানি, সাথের ইংরেজি জানি আমরা উইথ। ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রে দেখো যখন আমরা গ্রামাটিক্যালি করতে যাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা তোমার অর্থের এটাই করছি। এই জন্য কিন্তু আমরা বারবার বলি যে অর্থ জানা খুবই জরুরি। হি ডাজ নট মিক্স, তাহলে কি হবে, হি ডাজ নট মিক্স উইথ আদার বয়েজ। তারপর দেখো বলা হচ্ছে দ্য বয় হ্যাজ আ ডিপ প্যাশন, প্যাশনের সাথে কি হয়, প্যাশনের সাথে হয় মিউজিক। ঠিক আছে, ফর, ঠিক আছে, কি হবে, দ্য বয় হ্যাজ এ ডিপ
প্যাশন ফর মিউজিক, গানের জন্য তার একটি অতিমাত্রায় একটি আকাঙ্ক্ষা রয়েছে। তারপর দেখো বলা হচ্ছে হি প্রিফার্স রিডিং টু রাইটিং। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো আমি কিন্তু বলেই দিয়েছি রিডিং টু রাইটিং, বাট এই ক্ষেত্রে যেটা বলতে হবে যে ধরো এই টুটা নাই, তখন কিন্তু আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি বলবো, দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝাচ্ছে, আমরা এই ক্ষেত্রে কিন্তু দেন বলে দেবো যে হি প্রিফার্স রিডিং দেন রাইটিং। এটা কিন্তু আমাদের অনেক বেশি তোমার গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের মধ্যে পেস লেগে যায়, কারণ আমরা জানি যে কম্পারেটিভের ক্ষেত্রে দেন হয় দুইটা বিষয়কেই করে, এই জন্য আমরা এই ক্ষেত্রে দেন দিয়ে দিই। কিন্তু আমরা জানি যে প্রিফারের সাথে অলওয়েজ কি হয়, প্রিফার টু। যেমন আমরা বলতে পারি যে হি অলওয়েজ প্রিফার টি ড্যাশ কফি। এই যে এটা এই ক্ষেত্রে আমরা সবসময় কি বলি, হি অলওয়েজ প্রিফার টি, দেন আমরা এই ক্ষেত্রে বসাই দিই দেন, কিন্তু এটা হবে ভুল। আমাদের কি হবে, এটা প্রিফারের সাথে অলওয়েজ কি হবে, প্রিফারের সাথে হবে টু, হি অলওয়েজ প্রিফার টি টু কফি। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার 28 নম্বরে যে বাংলাদেশ ইজ রিচ ড্যাশ ন্যাচারাল গ্যাস। বাংলাদেশ কি রিচ ইন, ঠিক আছে, বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসে পরিপূর্ণ বা অনেক ধনী বা অনেক তোমার মহিমান্বিত। বা এই ক্ষেত্রে বলা হচ্ছে দেখো পরবর্তীতে হি টেকস প্রাইড হিজ ওয়েলথ, এটা কি হবে, প্রাইডের সাথে হয় ইন, হি টেকস প্রাইড ইন হিজ ওয়েলথ। তারপর দেখো বলা হচ্ছে উই ট্রাস্ট, ট্রাস্টের সাথে কি হয়, ট্রাস্টের সাথে হয় ইন, উই ট্রাস্ট ইন আল্লাহ। হি হ্যাজ বিন ইল, দেখো এই ক্ষেত্রে পিরিয়ড অফ টাইমটা বুঝাচ্ছে। পিরিয়ড অফ টাইম বুঝালে কি হয়, আমরা পড়েছিলাম পিরিয়ড অফ টাইম বুঝালে হয় তোমার ফর, আর পয়েন্ট অফ টাইম বুঝালে হয় কি, পয়েন্ট অফ টাইম বুঝালে হয় সিন্স। যেহেতু 5 দিন, কোন 5 দিন, কোন দিন থেকে শুরু এটা বোঝানো হয় না, শুধু 5 দিন পিরিয়ড বোঝানো হচ্ছে, এই জন্য হবে কি ফর। তারপর দেখো বলা হচ্ছে আই কল্ড ড্যাশ হিজ হাউস, আই কল্ড কি হবে, আই কল্ড ইন হিম টু হিজ হাউস, আই কল্ড ইন হিম টু হিজ হাউস। তারপর দেখো বলা হচ্ছে যে হি পুট ড্যাশ হিজ শুজ। ঠিক আছে, তারপর বলা হচ্ছে দ্য গার্ল উইল নট অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন, কি হবে, ফর দ্য এক্সামিনেশন। তারপর দেখো বলা হচ্ছে তোমার হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম অফ ইউ ওয়াচ। তারপর দেখো বলা হচ্ছে হি ইজ ইন্টারেস্টেড, ইন্টারেস্টেডের সাথে কি হয়, ইন হয়, হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের প্রিপোজিশনের যে বিষয়গুলা। ঠিক আছে, তো প্রিপোজিশন কিন্তু অত কঠিন কোনো বিষয় না, কারণ আমি যদি আবার বলি প্রিপোজিশন কি পড়েছি, প্রিপোজিশন কি এটা আমরা পড়েছি, প্রিপোজিশনের প্রকারভেদ পড়েছি, প্রিপোজিশন আসলে অনেকগুলো ব্যতিক্রম ফর্ম আমরা পড়েছি, তারপর প্রিপোজিশন কি কি অর্থে ব্যবহৃত হইতে পারে এটা পড়েছি, তারপর দেখো কোন প্রিপোজিশন গুলা কোন কোন ওয়ার্ডের সাথে ব্যবহৃত হতে পারে এটা আমরা পড়েছি। শেষমেশ আমরা একটি প্রবলেম প্র্যাকটিস করলাম এবং তারপর মূলত আমরা আমাদের ক্লাসটি আসলে শেষ করলাম। ঠিক আছে, তো মূলত এই ছিল প্রিপোজিশন, এইচএসসি প্রিপোজিশন এবং এডমিশন প্রিপোজিশন মূলত এর মাধ্যমে কভার হয়ে যাবে। তবে তোমাদের আলাদাভাবে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা যদি এডমিশনে বলো বা এইচএসসি তে বলো ভালো করতে চাও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করার কোনো বিকল্প নেই। ঠিক আছে, তো আজকে থেকে 10টা করে রেগুলার তোমরা পড়ে যাও, তোমরা ইনশাআল্লাহ দেখবে যে তোমরা তোমার 2 মাসের মধ্যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া শেষ। ঠিক আছে, তো সেই উপলক্ষ জানিয়ে, তোমার সেই অভিবাদন জানিয়ে আমি আমার ক্লাসটি আজকে মতো এখানেই শেষ করছি। ঠিক আছে, তো দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ক্লাসে। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।